জঙ্গল সলিমপুরে যে সরকারি ৩,১০০ একর খাস জমি রয়েছে, এটি দীর্ঘদিন থেকেই কিছু সন্ত্রাসী বাহিনী, ভূমিদস্যু বাহিনী, এক এক সময় এক এক বাহিনী তারা নিয়ন্ত্রণ করত। তো আমি চট্টগ্রামে যাওয়ার পর আসলে যখন শুনলাম যে এই জায়গাটি আসলে একটি অপরাধের স্বর্গরাজ্য, একটি রাজ্যের ভিতরে, দেশের ভিতরে একটি আলাদা দেশ, এবং সেখানে প্রশাসনে কেউ যেতে পারতো না। তা আমি সিদ্ধান্ত নিলাম যে না, একটা জেলার ভিতরে এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রশাসনে কেউ যেতে পারে না, সাধারণ মানুষ যেতে পারে না, ইভেন সাংবাদিকরাও সেখানে যেতে পারে না। তাদের বিশেষ আইডি কার্ডের মাধ্যমে সেখানে যেতে হয়, জায়গায় জায়গায় তাদের চেকপোস্ট রয়েছে। তা আমি সিদ্ধান্ত নিলাম যে না, আসলে দেখা দরকার যে আসলে কি আছে। সিদ্ধান্তটি নেওয়ার আগে আমি আমার পূর্বসূরি যারা জেলা প্রশাসক ছিলেন তাদের সাথে আলাপ করলাম যে তারা কেন আসলে ওই জায়গাটিতে হাত দিতে চায়নি। তো তাদের কাছ থেকে আমি বিস্তারিত জেনে যেটি বুঝলাম যে এটি উদ্ধার করা বা এই জায়গায় যাওয়াটি ততটা সহজ নয়। তো আমি প্রায় 2-3 মাস সময় লাগিয়ে একটা হোমওয়ার্ক করলাম যে ওখানে যাওয়ার রাস্তাঘাট কি আছে, কারা ওই জায়গায় নিয়ন্ত্রণ করে, এখানে কারা বসবাস করে, কোন জায়গায় কারা বসবাস করে, এখান থেকে অবৈধ আয়ের পথ কি কি আছে, কোন ধরনের অপরাধীরা এখানে থাকে, অপরাধীদের সোর্স অফ ইনকাম গুলো কি। তো সবকিছু নিয়ে আমরা 2-3 মাস সময় নিয়ে আমরা একটা হোমওয়ার্ক করলাম। হোমওয়ার্ক করে আমরা একের পর এক এবং অভিযান আমরা পরিচালনা করলাম, এবং আমরা জানতাম যে আসলে এই যে সরকারি জায়গা বিক্রি করে এখানে আসলে বেশ কয়েক ধরনের ইনকাম আছে। প্রথমে যে পাহাড়গুলো আপনারা দেখেছেন যেগুলো কাটা হয়ে গেছে, এগুলো আসলে পাহাড়গুলোর উপরে এক সময় বনভূমি ছিল। এই বনের গাছ কেটে তারা বিক্রি করেছে, গাছ কাটার পরে তারা পাহাড় কেটে বিক্রি করেছে, পাহাড় কাটার পর পাহাড়ের নিচে যে একটা বালু পাওয়া যায়, মোটা দানার একটা বালু, সেই বালুটা কিন্তু খুবই মূল্যবান একটি বালু, সেই বালু তারা বিক্রি করেছে। যেখানে এক সময় কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ পাহাড়ের সারি ছিল, সেখানে এখন কিলোমিটারের পর কিলোমিটার খাল বা নদীর মতো জায়গা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সংক্ষেপে বলি যে আমরা সেই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম, এবং সেখানে আমার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অবশ্যই ছিল, আমার স্টাফরা ছিল, অফিসাররা ছিল, ভলান্টিয়ার্সরা ছিল, এবং স্থানীয় জনসাধারণ যারা ছিল তাদেরও সহযোগিতা আমরা পেয়েছি। সেই উচ্ছেদ অভিযানে আসলে আমরা প্রথমে ইয়াসিনের সোর্স অফ ইনকাম গুলো আসলে বন্ধ করার চেষ্টা করলাম। যতগুলো মার্কেট ছিল সরকারি জায়গায়, সেই মার্কেটগুলো আমরা উচ্ছেদ করলাম। ইয়াসিনের যে আস্তানা ছিল আলীনগরের যত অবৈধ স্থাপনা ছিল সবই আমরা উচ্ছেদ করলাম। আলীনগরে যত অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিল সেগুলো আমরা বিচ্ছিন্ন করলাম। আলীনগরে যে সমস্ত মোবাইল নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্কগুলো আমরা বিচ্ছিন্ন করলাম। বিচ্ছিন্ন করে আমরা 1 মাসের নোটিশ দিলাম যে যারা এখানে অবৈধভাবে বসবাস করছে ঝুঁকিপূর্ণ জায়গায়, সরকারি খাস জায়গায়, তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য 1 মাসের আমরা একটা গণবিজ্ঞপ্তি জারি করলাম এবং মাইকিং করলাম। এই 1 মাসের মধ্যে অধিকাংশ লোকজনই অবৈধ স্থাপনা তারা ছেড়ে চলে গেল। তারপর আমরা আবার 24 ঘন্টা সময় দিলাম এই অবৈধ স্থাপনা তারা যাতে ছেড়ে চলে যায়। এই 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে অনেকে ছেড়ে চলে গেল। তারপর যে যারা ছিল বেসিক্যালি তারা ছিল সন্ত্রাসী এবং ভূমিদস্যু ওই জায়গায়। ইয়াসিনকে ধরার পরে কি ধরনের সমস্যা আমি পড়েছিলাম, তার সে আপনারা দেখবেন যে ইয়াসিন একটি সংবাদ সম্মেলন করেছিল। র্যাবের যে কর্মকর্তা যে যাকে তিনি নিহত হয়েছিলেন, ইয়াসিন এবং তার গম এর হাতে যে র্যাবের কর্মকর্তা নিহত হয়েছিলেন, তার পরবর্তীতে ইয়াসিন একটি সংবাদ সম্মেলন করলো। এই সংবাদ সম্মেলনে দেখবেন সে আমাকেই গালমন্দ করছে এবং আমাকেই থ্রেট দিচ্ছে, এবং সেখানে কিন্তু সে সরাসরি বলেছে যে ডিসি মমিনের বিচার আজ হোক, 6 মাস পরে হোক, আমি করব। তো আসলে এই ধরনের সন্ত্রাসীরা তো সবসময় কারো না কারো ছত্র ছায়া থাকে এবং সমাজে খুব প্রভাবশালী মানুষের ছত্র ছায়া থাকে। ইয়াসিনকে অ্যারেস্ট করার পরে আমি এহেন কোনো জায়গা নাই যেটা ধরার পরে আমাকে অসহযোগিতা করা হয়েছে অনেক। তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি বলতে চাই না পুরাটুকুই অনেক চাপ প্রয়োগ করা হয়েছে। বাট যাই হোক, ইয়াসিন দীর্ঘদিন জামিন পায় নাই, এবং সেটি যে জামিন তাকে ধরা যে যৌক্তিক ছিল সেটি এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। যে সেই যে যখন আমি অভিযান করা পরিচালনা করে জঙ্গল সলিমপুরে একের পর এক জায়গা উদ্ধার করছিলাম, আলীনগরে উচ্ছেদ করেছিলাম, তাকে অ্যারেস্ট করেছিলাম, এই বিষয়টা যদি অব্যাহত থাকতো তাহলে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু উদ্ভব হতো না।
এবং জঙ্গল সলিমপুরের লোকেশনটা হচ্ছে এমন একটি জায়গায় যে সেখানে দেখেন একদিকে আছে ঢাকা চিটাগাং হাইওয়ে, একদিকে কর্ণফুলী টানেল, একদিকে চিটাগাং এপিজেড, একদিকে চট্টগ্রাম বন্দর, একদিকে চট্টগ্রাম শহর, একদিকে বায়জিৎ লিংক রোড। মানে এই জঙ্গল সলিমপুরের এই জায়গাটা এমন একটা জাংশনে যে আমি চিন্তা করলাম যে এই সন্ত্রাসীদের দখলে যদি এই জায়গাটা থাকে তাহলে সমস্ত দেশকে অচল করে দেওয়া সম্ভব। যার জন্য কিন্তু আমি সকল প্রকার শক্তি এবং সকল প্রকার কৌশল অবলম্বন করেছিলাম যাতে সন্ত্রাসীদের কবল থেকে, ভূমিদস্যুদের কবল থেকে এই মহামূল্যবান সরকারি জায়গাটা যাতে উদ্ধার করা যায়।